বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের মাঝে এসে হাজির হলাম। এসএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় ঢাকা যশোর বোর্ড 2018 সমন্বিত বোর্ড 2018 শিক্ষণীয়। আজকে এই অঙ্কটা করলে, এই সৃজনশীল অঙ্কটা, পূর্ণাঙ্গ সৃজনশীল অঙ্কটা তুমি যদি করো, তুমি অর্থাৎ এই অঙ্ক থেকে কি কি শিখতে পারবা। তুমি ভারযুক্ত ও ফাইফো পদ্ধতির মাল খতিয়ান কিভাবে প্রস্তুত করে তুমি সেটা ভালোভাবে অবগত হতে পারবা। আমি বলবো তোমরা আজকে ক্লাসটা করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা এবং বোর্ডে যে লেখাগুলো আছে কিছু লেখা স্ক্রিনশট করে নিবা, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো নোট করে নিবা। আই হোপ তুমি নিখুঁত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, তুমি খুব প্রপারলি এই মজুত পণ্যের অধ্যায় থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবা এবং অঙ্ক পারবা। প্রিয় শিক্ষার্থী, আজকে যে সৃজনশীল প্রশ্ন, তুমি তো জানো যে কোনো অধ্যায়ের অঙ্ক পারার ক্ষেত্রে সবার আগে স্টুডেন্টকে প্রশ্ন সম্পর্কে ভালোভাবে বুঝতে হয়। প্রশ্ন যদি সে ভালোভাবে পারে এবং বুঝে, সে সম্পূর্ণ অঙ্কটা খুব সহজে আনায়াসে পারবে। আসলে আমরা প্রশ্ন সম্পর্কে একটু জানি। প্রিয় শিক্ষার্থী, মলয় লিমিটেডের মার্চ মাসের মজুত পণ্য এবং কারখানা ইস্যুকরণের উদ্দেশ্যে কৃত ও ইস্যুকৃত মালের তথ্য নিম্নে উপস্থাপন করা হলো। আজকে মলয় লিমিটেডের মার্চ মাসের মজুত পণ্য কারখানা ইস্যু সংক্রান্ত যে তথ্য দেওয়া আছে, সে তথ্যগুলো আসলে আমরা জানি। প্রথমে দেখো যে এন্ট্রিটা দেওয়া আছে 2017 মার্চ 1 প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক। এই যেখানে এট দ্য রেট অফ আছে, মানে একক প্রতি ব্যয় 9 টাকা। একটা কাঁচামালের একক প্রতি ব্যয় 9 টাকা। মার্চের 4 তারিখে দেখো ক্রয়, কত ফিজ মাল ক্রয় করেছে 800 একক। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুমি তো তখন একক ইউজ একক শব্দটা ব্যবহার হয়, তাহলে 800 পিস 800 একক, একক প্রতি ব্যয় 10 টাকা। এবং 10 তারিখে ইস্যু 800 একক, 16 তারিখে ক্রয় 1200 একক, একক প্রতি ব্যয় 12 টাকা। প্রিয় শিক্ষার্থী, 19 তারিখে এন্ট্রিটা তোমরা যদি একটু দেখো, সরবরাহকারীকে ফেরত 200 একক। সরবরাহকারীকে ফেরত মানে কি তোমরা কি জানো? অ্যাকাউন্টিং এ কিছু শব্দ আছে যেগুলো সমর্থক শব্দটা জানা আবশ্যক। কিছু এই শব্দগুলো সমর্থক শব্দ না জানলে একটা স্টুডেন্ট কনফিউশনে ভোগে। সরবরাহকারীকে ফেরত, আর এখানে দেখো স্যারে উল্লেখ করছি এই যে ক্রয় ফেরত, বই ফেরত আর সরবরাহকারীকে ফেরত একই কথা। ক্রয় ফেরত, বই ফেরত আর সরবরাহকারীকে ফেরত একই কথা। ইস্যু 800 একক, কারখানা থেকে ফেরত। সুপ্রিয় শিক্ষার্থী, কারখানা থেকে ফেরত দ্যাট মিন্স বিক্রয় ফেরত, আন্ত ফেরত। এই যে এখানে নোটাবিন আছে দিয়ে দিয়েছে, দেখো বিক্রয় ফেরত, আন্ত ফেরত, কারখানা থেকে ফেরত, গুদামে ফেরত, দ্যাট মিন্স বিক্রয় ফেরত সমর্থক শব্দ। প্রিয় শিক্ষার্থী, মার্চের 31 তারিখে তুমি দেখো ঘাটতি আছে 200 একক। এবার আসো করণীয়। মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয় নির্ণয় করা। খ বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ঘ বলছে ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এই হলো আমাদের প্রশ্ন সম্পর্কে প্রশ্নকর্তা এই ধরনের সৃজনশীল আকারে আমাদের মাঝে তুলে ধরছে। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটাকে প্রপারলি সলিউশন করব। আসো আমরা এভাবে আমরা আলোচনার মাধ্যমে আসো আমরা সমাধান করি। উত্তর দেখো, কয়ের উত্তর আমি দেখো কয়ের উত্তর এখানে আগে লিখে রাখছি। দেখো ক ক চাইছে মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয় নির্ণয় করো। মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয় নির্ণয় করো। মোট ক্রয় নির্ণয়, তারিখ, বিবরণ, একক, দেওয়ার মূল্য। এখানে তারিখের ঘরে লিখবা, এখানে ক্রয়, মোট ক্রয় বলতে তোমার কোন কোন তারিখে ক্রয় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্চের 4 তারিখে একটা ক্রয় আছে, আছে না? হ্যাঁ, আর একটা ক্রয় দেখতে পাচ্ছি মার্চের 16 তারিখে। আমরা দুইটা ক্রয় দেখতে পাচ্ছি, একটা মার্চের 4 তারিখ, একটা 16 তারিখ। তো আসলে আমরা মার্চের 4 তারিখ, মার্চের যে 4 তারিখ ক্রয়,
800 একক, একক প্রতি ব্যয় কয় টাকা? 10 টাকা। এই যে 800 একক, একক প্রতি ব্যয় 10 টাকা। ঠিক এখানে এনে বসাবো 800 একক, একক প্রতি ব্যয় 10 টাকা, গুণ দিলে হয় 8000 টাকা। 800 সাথে 10 গুণ দিলে 8000 টাকা। আবার মাসের 16 তারিখে তুমি দেখো 1200 একক, একক প্রতি ব্যয় 12 টাকা। এই যে ক্রয় 1200 একক, একক প্রতি ব্যয় কত টাকা? 12 টাকা। এই দুটো যদি আমরা গুণ দেই তাহলে কত আসে? 14400 টাকা। যেহেতু প্রশ্নকর্তা আমাদের মোট ক্রয় চাইছে, তাহলে যত ক্রয় আছে ক্রয়ের সমষ্টি তো মোট ক্রয়। এখানে ফেরতের চিন্তা করব না, কারণ ফেরতের চিন্তাটা হবে যখন নেট ক্রয় বের করব। এখন তাহলে মোট ক্রয়, তাহলে যা ক্রয় আছে সবগুলো যোগ করে দেব। এই মোট ক্রয় 2000 একক, মোট ক্রয়ের মূল্য হলো 22400 টাকা। ক্রয়ের উত্তর এন্ডিং। এইভাবে আমরা ক্রয়ের উত্তরটা বের করব, ঠিক আছে? এবার আসলে ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সৃজনশীল ক্ষয়ের উত্তর করব। আমরা ক্ষয়ের উত্তর করব। দেখো প্রশ্নে এই যে দেখো এই ক্ষয়ের উত্তরে যে এখানে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার জন্য বলছে। তো ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার ঘরের নমুনা চিত্র, যেভাবে আমরা ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করেছি, লাইফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করেছি, সেম প্রসেস ভারযুক্ত গড় পদ্ধতিতে ঘরের নমুনা চিত্র একই রকম। উপরে দেখো বাম পাশে মানের বিবরণ, বিন নাম্বার, কোড নাম্বার, এগুলো জাস্ট শোয়িং স্বরূপ দেখাইতে হবে। তো প্র্যাকটিক্যাল লাইফে অঙ্ক করার সময় তখন এগুলি বিবরণ, বিন নাম্বার, কোড নাম্বার দিতে হয়। এবার দেখো এই পাশে সর্বোচ্চ পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ, কোন ফরমাইশের পরিমাণ, সেগুলো থাকবে। দেন উপরে দেখো কার তুমি কার বইতে অঙ্কটা করতেছো, অঙ্কটা কার, তার নামটা এখানে লিখতে হবে। মলয় লিমিটেডের বইতে কি করতেছো? মাল খতিয়ান। কোন পদ্ধতি? ভারযুক্ত গড় পদ্ধতি। আসো প্রিয় শিক্ষার্থী, আমরা আসো ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব। 2017 লিখে আমরা এখানে মার্চের 1 তারিখ দিব। এখানে বিবরণে ঘরে লিখবো প্রথম এন্ট্রির প্রথমটাই আছে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো আমরা 2018 সাল করতেছি। 2018 সালের অঙ্কটা করতেছি। দেখো ঢাকা যশোর সমন্বিত বোর্ডের যে 18 সালটা আমরা করব। প্রারম্ভিক উদ্বৃত্ত অবভিয়াসলি সেটা উদ্বৃত্তের ঘরে লিখবা। এখানে উদ্বৃত্ত আছে 400 একক, একক প্রতি ব্যয় কয় টাকা? 9 টাকা। এটা যদি আমরা গুণ দেই তাহলে কত হয়? 3600 টাকা। 400 একক, একক প্রতি ব্যয় হলো 9 টাকা, গুণ দিলে হয় 3600 টাকা। ঠিক আছে? আচ্ছা, তারপর তারিখে ক্রয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ফাইফো লাইফো যখন করছি তখন ক্রয় দেখলে আমরা উদ্বৃত্ত নামেছি, রাইট? কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতির বেলায় আমরা ক্রয় দেখলে উদ্বৃত্ত নামাবো না। এটা আমরা গড়ের দরটা নির্ণয় করব। তো সেটা কিভাবে করব দেখো, এটার কাজটা মূলত ক্রয়ের বেলায় আমরা মাসের 4 এই দেখো ক্রয় লিখবো। কত একক মাল ক্রয় করেছি? 800 একক। একক প্রতি ব্যয় কয় টাকা? 10 টাকা। গুণ 800 সাথে 10 গুণ দিলে কত হয়? 8000। কেমন? এবার আমরা যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতিতে তুমি কিভাবে দর নির্ণয় করবা দেখো। তোমার এই যে এখানে তুমি একক দেখতে পাচ্ছ না? একক কত একক? উদ্বৃত্তে কত একক আছে? আগের পূর্বের 400 একক। নতুন করে ক্রয় করেছে কত একক? 800 একক। তাহলে 800 আর 400 কত হয়? 800 সাথে 400 একক যোগ করো, তাহলে কত একক হয়? 1200 একক। কেমন? তুমি যদি এই 400 সাথে এই 800 যোগ করো তাহলে তোমার কত একক হয়? 1200 একক। ঠিক আছে? আবার তুমি এই মূল্যের সাথে এই মূল্য যোগ করবা। কথা কি বুঝছো? তো মূল্যের সাথে মূল্য যোগ করো, যোগ করলে 8000 এর সাথে 3600 যোগ করলে তোমার হবে 11600। এখন দরটা তুমি কিভাবে পাবা? দর পাওয়ার সময় তুমি কি করবা? মূল্যকে একক দিয়ে ভাগ দিবা। তার মানে 11600 টাকাকে তুমি 1200 একক দিয়ে ভাগ দিবা। 1200 একক দিয়ে ভাগ দিলে তুমি দশমিক পরে কেউ 3 গণ নেয়, কেউ 2 গণ নেয়, ইচ্ছে তোমার। 2 গণ নিলেও হয়। যখন এখানে 11600 যদি 1200 দিয়ে ভাগ দাও তাহলে দর আসবে, সে দরটা হবে 9.666।
যেহেতু আমরা 10-এর পরে 2 গুণ নিব, তাহলে 6-এর পরের সংখ্যাটা 5-এর ঊর্ধ্বে থাকলে, আমি যে তোমাকে বিষয়টা একটু ক্লিয়ার করি, যেমন 9.666, তুমি 10-এর পরে 2 গুণ নিবা, তাহলে এই যে 6-এর পরে যে আরেকটা 6 আছে, ওটা যদি 5-এর ঊর্ধ্বে সংখ্যা হয়, তাহলে তুমি 9.67 নিবা, পরের সঙ্গে সাথে এক যুক্ত হবে, এক যোগ হবে, কেমন? আচ্ছা, তাই আসো আমরা, তোমরা কি এটা বুঝছো প্রিয় শিক্ষার্থী? একদম সিম্পল। তুমি এই এককের সাথে এই একক, নতুন করে মাল ক্রয় করেছো 800 একক, 400-এর সাথে 800 যোগ করবা, 8 আর 4 কত? 1200, ঠিক আছে? আবার এই 36-এর সাথে এই 8000 যোগ করলে কত হয়? 11600, ঠিক আছে? তাহলে এখন তুমি দরটা কিভাবে পাবা? এই মূল্যকে একক দিয়ে ভাগ করলে দর পাবা, মূল্যকে একক দিয়ে ভাগ করলে দর পাওয়া যাবে। আচ্ছা, 4 তারিখের পরে কি? আমরা 4 তারিখের পরে দেখতে পাচ্ছি 10 তারিখে আছে ইস্যু। ইস্যু ইস্যু কত একক? ইস্যু 800 একক। তাহলে আমরা ইস্যুটা তো অবশ্যই ইস্যুর ঘরে লিখবো। তাহলে এখানে 1200 একক থেকে 800 একক মাল ছেড়ে দিব, 800 একক। আচ্ছা, এখন 1200 থেকে তুমি এই যে 800 একক ছেড়ে দিবা, কোন দরে ছাড়বা? ও যে উদ্বৃত্তে যে দর আছে, আমরা যদি 800-এর সাথে 9.67 গুণ দেই, তাহলে আমাদের অ্যামাউন্টটা দাঁড়ায় 7,736 টাকা। 1200 থেকে 800 চলে গেলে থাকবে কত? 400 একক উদ্বৃত্ত থাকে। এই 400-এর সাথে আমরা 9.67 গুণ দিব, 400 গুণ 9.67 আমরা গুণ দিব, গুণ দিলে কত হয়? 3,868 টাকা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেছ? আমরা 800 একক মাল ইস্যু করেছি এই 10 তারিখে। সেই ইস্যুটা আমরা কিভাবে লিখছি দেখছো? এই যে 1200 থেকে 800 পিস মাল ইস্যু করে দিব, বিক্রি করে দিব। ইস্যু মানে বিক্রি, কোন দরে? ওই যে উদ্বৃত্তের দরে বিক্রি করে দিলাম। 1200 থেকে 800 চলে গেলে থাকবে কত? 400 একক। 9.67 গুণ দিলে আমরা 3,868 টাকা পাবো, কেমন? আচ্ছা, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমরা যদি যাই 10-এর পরে কত? 16 তারিখে আবারও ক্রয়। হ্যাঁ, 16 তারিখ ক্রয়। দেখো এই যে 16 তারিখ ক্রয় 1200 একক, একক প্রতি ব্যয় 12 টাকা। আমরা যদি 1200-এর সাথে 12 গুণ দেই, তাহলে কত দাঁড়ায়? 14,400 টাকা। প্রিয় শিক্ষার্থী, বার্যুক্ত গড় পদ্ধতি তো তুমি জানো, ক্রয়ের সময় কাজ। তোমার এই যে এখানে একক আর এই এককে যোগ করতে হবে, 1200 আর কত? এই যে 400, এই 400 এককে আর এই 1200 যোগ করো, তো যোগ করলে 1200 400 কত হবে? 1600 একক। আবার এই মূল্যে যোগ, মানে 14,400-এর সাথে 3,000, এই 14,400-এর সাথে এই 3,868 যোগ হবে, তো যোগ হলে কত হয়? 18,268 টাকা। এখন তুমি দরটা কিভাবে পাবা? এই 18,268-কে 1600 দিয়ে ভাগ দিবা, ভাগ দাও 1600 দিয়ে। ভাগ দেওয়ার পরে আমরা দর পেলাম, যেহেতু আমরা 10-এর পর 2 গুণ নিব, এখানে মান আসছে 11.4175। তাহলে 10-এর পরে যেহেতু 2 গুণ নিব, তাহলে 11.1-এর পরের সংখ্যা হলো 7, তাহলে 11.42 নিব, 2 গুণ নিব। হ্যাঁ, এখানে 41 হয়েছে, তো ওই পরের সংখ্যাটা 7, আগের সংখ্যাটা 1 যোগ করে নিবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা 16 তারিখে ক্রয় আমরা দেখতে পেলাম। 19 তারিখে সরবরাহকারীকে ফেরত 200 একক। সরবরাহকারীকে ফেরত মানে ক্রয় ফেরত। প্রিয় শিক্ষার্থী, যদি এই রুমটা একটা গোডাউন হয়, আমরা যদি মাল ক্রয় করি, তাহলে গোডাউনে মালটা আসে, এটা তো গোডাউনের হিসাব, গুদামের হিসাব। মাল ক্রয় করলে গোডাউনে আসে, ক্রয় করলে ক্রয় করে লিখি, আবার উদ্বৃত্ত বাড়াই। এখন যখন ক্রয় ফেরত দিবা, সরবরাহকারীকে ফেরত, ক্রয় ফেরত দিলে এই গোডাউন থেকে মালটা চলে যাবে, মানে উদ্বৃত্ত থেকে পণ্য মাল কমাইতে হবে। তাহলে কমাইতে হলে তোমাকে ক্রয় করে লিখবা না ইস্যুর করে লিখবা? অবভিয়াসলি ক্রয় ফেরত ইস্যুর ঘরে লিখতে হবে। কোন ঘরে লিখতে হবে? ক্রয় ফেরত ইস্যুর ঘরে লিখতে হবে। তাহলে আসো আমরা কাজ করি। 19 তারিখে সরবরাহকারীকে ফেরত, দ্যাট মিন্স ক্রয় ফেরত।
তো আমরা ক্রয় করলেই গোডাউনে মালটা আসে, এখন ফেরত দিলে গোডাউন থেকে মাল চলে যাবে। তাহলে আমরা কত একক ফেরত দিব? প্রিয় শিক্ষার্থী, 200 একক মাল ফেরত। এখন কোন দরে আমরা ফেরত দিব? ফেরত দিলে তো গোডাউন থেকে মাল চলে যাবে, রাইট? এখন আমরা এই যে একটা ক্রয় আছে 16 তারিখে, আর একটা ক্রয় আছে 4 তারিখে, একটা আছে 10 টাকা রেটের মাল ক্রয়, আর একটা আছে 12 টাকা দরের মাল ক্রয়। সর্বশেষ যে দরে মাল ক্রয় করেছি 12 টাকা দর, ওই দরে ফেরত দিব, ঠিক আছে? তাহলে 200 একক কিন্তু ফেরত। 200 একক কোন দরে ফেরত দিব? 12 টাকা দরে, সর্বশেষ যে দরে ক্রয় ওই দরে ফেরত। 200 সাথে 12 গুণ দিলে আসে কত? 2400। ওকে, এবার 1600 একক থেকে 200 একক মাল যদি গোডাউন থেকে চলে যায় তাহলে কত একক মাল থাকবে? 1600 থেকে যদি 200 চলে যায় তাহলে 1400 একক থাকবে। এবার আমরা টাকাটা কিভাবে পাবো? 18,000, এই যে দেখো, এই যে 18,000 এই 268 থেকে 18,268 থেকে আমরা যদি 2400 বাদ দেই তাহলে কত হয়? 15,868। এবার দর কিভাবে পাবো? এই 15,868 থেকে 15,868 কে আমরা 1400 দিয়ে ভাগ দিব। আমরা 1400 দিয়ে ভাগ দিব, কেমন? দিলাম ভাগ 1400 দিয়ে ভাগ দিলে হয় 11.33। ঠিক আছে? তাহলে 1600 থেকে 200 কমাই ফেলবো, 1400 পাবো। 18,268 থেকে 2400 বিয়োগ দিব, বিয়োগ দিলে পাবো 15,868। দরটা কিভাবে পাবো? 15,868 থেকে 15,868 কে 1400 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 11.33 পাবো। আচ্ছা, এরপর তারিখে আমাদের 19 তারিখের পরে 25 তারিখ। 25 তারিখে কি আছে? 25 তারিখে আছে ইস্যু। ইস্যু কত একক? ইস্যু হলো 800 একক। এই যে 800 একক ইস্যু। এখন আমরা কোন দরে মালটা ইস্যু করব? অবশ্যই উদ্বৃত্তে যে দর আছে সে দরে। তাহলে আমরা 800 পিস মাল বিক্রি করব। এই 1400 থেকে এই 800 পিস মাল বিক্রি করব কোন দরে? এই যে 11.33। হ্যাঁ, তাহলে 800 এর সাথে তুমি 11.33 গুণ দাও, গুণ দিলে কত পাও? 9,064। 1400 থেকে 800 চলে গেলে তোমার থাকে কত? 600। 11.33 তুমি 600 সাথে 11.33 গুণ দাও, গুণ দিলে কত পাও? 6,798 টাকা। ঠিক আছে? তারপরে তারিখে আমরা দেখি 28 তারিখ, কারখানা হতে ফেরত, দ্যাট মিন্স বিক্রয় ফেরত। এরপর তারিখে আমরা দেখি কারখানা হতে ফেরত, দ্যাট মিন্স বিক্রয় ফেরত। কত একক ফেরত? 200 একক। এখন তুমি দেখো, আমরা যদি বিক্রি করি গোডাউন থেকে মাল চলে যায়, গোডাউন থেকে মাল কমে যায়। এখন বিক্রিকৃত মাল যদি আবার ফেরত আসে তাহলে মালটা গোডাউনে আসবে, তার মানে গোডাউনে মাল বেড়ে যাবে, উদ্বৃত্তে মাল বেড়ে যাবে। উদ্বৃত্তে বা গোডাউনে মাল বাড়াইতে হলে বিক্রয় ফেরত সব সময় প্রাপ্তি বা ক্রয়ের ঘরে লিখতে হয়। বিক্রয় ফেরত কোন ঘরে লিখবা? প্রাপ্তি বা ক্রয়ের ঘরে। তাহলে আমাদের বিক্রয় ফেরত কিন্তু 200 একক, আমরা প্রাপ্তির ঘরে লিখবো। দেন আরেকটা বিষয়, এখন দর কত করে লিখবা? হ্যাঁ, ইস্যুর ক্ষেত্রে কোন তারিখের ইস্যুকৃত মাল ফেরত বলা নাই, তাহলে সেক্ষেত্রে করণীয় যেটা, সর্বশেষ যে দরে মাল ইস্যু করছি ওই দরে ফেরত। সর্বশেষ ইস্যু করছি কোন টাকা দরে? 11.33, ওই দরে ফেরত। আমরা যদি 200 সাথে 11.33 গুণ দেই তাহলে আমরা পাচ্ছি কত? 2,266। এবার 600 সাথে 200 যোগ হবে, কারণ ফেরত আসলে গোডাউনে মালটা বাড়বে। এবার 2,266 সাথে 6,798 যোগ করব, 9,064। তোমরা কি খেয়াল করছো? বিক্রয় ফেরত যখন দিবে তখন গোডাউনে মালটা আসবে, পাত্রের ঘরে লিখবা 200 একক। কোন তারিখে কোন দরে বিক্রয় ফেরত আসছে? সর্বশেষ যে দরে মাল ইস্যু ওই দরে ফেরত আসছে, গুণ দিচ্ছি 2,266 পাইছি, কেমন?
এর সাথে আমরা 200 যোগ করলে 800, এই টাকা যোগ করব, ভাগ দিলে দর একই থাকবে। দেন আমরা যদি এরপরে তারিখে যেটা যাই, ঘাটতি 31 তারিখের লাস্ট যে এন্ট্রি, একটা লাস্ট এন্ট্রি ঘাটতি। ঘাটতি কত একক? ঘাটতি হলো প্রিয় শিক্ষার্থী, ঘাটতির কাজ ইস্যুর মতো, ঘাটতির কাজ অ্যাজ লাইক ইস্যুর মতো। তাহলে আমরা আসো আমরা ইস্যুর করে লিখবো 200 একক মাল ঘাটতি। এখন যদি ইস্যুর মতো, আমরা ইস্যুর সময় কি করি, উদ্বৃত্ত যে দর আছে সে দরে মাল ফেরত ইস্যু করি। ঘাটতিটা এমন কেমন, কারণ ঘাটতি তোমরা বুঝো, গোডাউনে মাল গণনা করার পর কিছু মাল শর্টেজ আছে, সেটাই ঘাটতি। তাহলে আমাদের উদ্বৃত্ত থেকে মাল কমাবো, এই যে 200 কোন দরে, 11.333 গুণ 800 থেকে 200 চলে গেলে 600 থাকবে। এবার 600-র সাথে তুমি 11.33 গুণ দিবা, সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ভারযুক্ত গড় পদ্ধতির এই যে নমুনা চিত্র তোমরা দেখলা কিভাবে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হয়। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে সে বিষয়টাই জানান দিয়েছি। আমি জানি না তোমরা মনোযোগ দিয়েছো কিনা, দিলে অবশ্যই পাওয়ার কথা। প্রারম্ভিক উদ্বৃত্ত লিখলাম, ক্রয় থাকলে এককে যোগ হবে, মূল্যে যোগ হবে, মূল্যকে একক দিয়ে ভাগ দিলেই আমরা এই যে দর পাবো। একদম সিম্পল। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমরা আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। তোমরা যেখানে থাকো সাবধানে থাকবা, নিরাপদে থাকবা, পড়াশোনার মধ্যে থাকবা। আমরা ছাত্র জীবনে সবচেয়ে অন্যতম প্রধান কাজ হলো পড়াশোনা। আর পড়াশোনা যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি ভবিষ্যতে একজন আদর্শবান মানুষ হতে পারবা, এবং একজন শিক্ষায় আসলে সত্যিকার অর্থে জাতীয় মেরুদণ্ড। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।